পারলি না, তো তাতাজান হলে এতক্ষণে 10টা মোরগ ধরে থাকতো, বুঝছ? আমার তো ডর লাগতেছে। এই যে তুই বিয়া শাদী করবি, বউ গোসা কইরা চলে গেলে, হ্যাঁ খেতে পারবি না। চলে গেলে চলে যাক, তুমি আছো না সুন্দরী দাদি। এইসব আর কি বাদ দিয়ে এখন জলদি মোরগ ধর। হ্যাঁ, তো তাতাজান কত বছর পর আইসে ঈদ করতে, তাহলে প্রথম দিন আমি মোরগ ছাড়া এই কি দিয়ে বাদ দেবো? কি রিয়া, তুই এরকম হাসতেছিস কেন? হাসতেছি তোমার কাণ্ড দেখে। সামান্য একটা মোরগ তুমি ধরতে পারতেছো না, আমি হলে কখন ধরে ফেলতাম। চিজি ও খুব ইজি মুরগি ধরা, তাই না? ঠিক আছে, এত যখন ইজি, পারলে একটা মুরগি ধরে দেখা। ঠিক আছে, আমি তোমাকে ধরে দেখাচ্ছি কিভাবে মুরগি ধরতে হয়। মাইয়াটা পড়লো কেমনে? ও মামুনি, উঠো 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 উঠো। আহারে, দুঃখ পাইছো? একটু মাইয়াটা পড়ে গেছে, আর তুই এরকম দাঁত কেড়ে হে হে করে হাসতেছিস করে। মা, তুমি এরকম শুকনা জায়গায় আসা গেলে কেমনে? ওই যে মুরগি ধরতে গেছিলাম। মুরগি ধরতে তোমার কে বলছে? ওই বল, রিয়া মামুনি শহর থেকে এসে, হ্যাঁ কি কোনোদিন মুরগি ধরতে পারবো? হ্যাঁ, তুই আর মুরগি ধরতে দিছিস কে? চলো চলো চলো, আমি মুরগি ধরতে বলছি নাকি? ও নিজে থেকে মুরগি ধরতে গেছে, পারে না আমার ধরতে গেছে। বন্ধ করো তো। এই ও জুলেখা কই? ও ওই যাইছে, ওই কখন গেছিলাম, পানি আসছে, কিছু কইবা? খালি পানি আনলে রইবো? হ্যাঁ, আর কোনো কাম কাজ নাই? বাড়ি ঘর তো কি অবস্থা হয়ে রয়েছে। তো ছোট ভাই দান 10 বছর পর আসছে ঈদ করতে, এগুলো সাফ সুতরা করা লাগবে না। করতেছি আমার, তুমি চিন্তা করে না। এই পানিটা রান্না করে রেখে আসি, তারপর আমি সব সাফ করতেছি। তুমি খাড়ে আছো কিসের জন্য? রান্ধন বাড়ি কোন সময় চড়াইবা? হ্যাঁ, খাওয়ান লাগবে না? আম্মা রান্ধুম তো, মুরগি দিয়া গুলগুল আলু দিয়া ঝোল ঝোল করে যে রান্ধুম, মুরগি তো ধরতে পারলো না। আর মুরগি ধরন লাগবো না, মাছ ধরবো। মাছ আজকে মাছ ধরবো দুই ভাই ফিরে গিয়া, সেই মাছ দিয়ে রান্না হবে, বুঝছো? বিলে মাছ ধরতাম দুই ভাই, হ্যাঁ মনে আছে না? এই ছোটকালে বিলে মাছ ধরতাম, বিলের অর্ধেক মাছ আমরা দুই ভাই ধরতাম, তারপরে বাসা নিয়ে আসতাম, বুঝছো? মনে নাই আমার ভাইজান, এইটাও মনে আছে। তুমি একবার এত বড় একটা মাগুর মাছ ধরছিল, অনেক মোটা ছোটা, সেইটা দেখা আমি সাপ মনে করে অজ্ঞান হয়ে গেছিলাম। মনে আছে মনে আছে মনে আছে, প্রতিদিন দুই ভাই মিলে মাছ ধরি না, সেই মাছ রান্না হবে দুই ভাই মিলে মজা করে খাবো। ভাইজান আপনি যে কি বলেন, ওনার কিসের বয়স আছে যখন মাছ ধরতে যাবে? না না, মাছ ধরার কোনো বয়স লাগে না, সবাই মাছ ধরতে যাবো, চলো। আব্বা আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবি? শিমুল ভাই, আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবো, আমার মাছ ধরতে খুব ইচ্ছা করতেছে। তুই কিসের মাছ ধরতে যাবি? তুই কি পুরুষ মানুষ নাকি? অদ্ভুত কথা। আর এত সুন্দর কাপড় কাদা বাদা লেগে নষ্ট হলে? এইসব তুমি কি বলতেছো বৌমা? হ্যাঁ, ওর পোশাক নষ্ট হইব, ওর বাপে আরেকটা কিনে দিব। আমার নাতনি শখের চাইতে কি ওই পোশাক বেশি দামি হইলো? হ্যাঁ, ও একটা শখ করছে, ও অবশ্যই যাইবো মাছ ধরতে। যা, কোনো অসুবিধা নাই। আর প্রত্যেক কাজের একটা দাম আছে, বুঝছো? কোন সময় কোন কাজ কামে লাগে কেউ তো কইতে পারে না। দাদি কিন্তু একদম ঠিক কথা কইছে, মাছ ধরার মধ্যে আলাদা একটা মজা আছে। মাছ ধরতে না গেলে কেউ বুঝবো না। রিয়া চল, তুই মাছ ধরতে, কে বেশি মাছ ধরে, আমি না তুই? এতক্ষণে তো একটা মাছও ধরতে পারলি না, কি করিস?
বিশ্বাস নাই আকার উঠাই আবার শুরু হয়ে গেছে হাঁচি কাশি। মানা করেছিলাম, হ্যাঁ মাছ ধরতে যেতে মানা করেছিলাম তোমাকে, এখন এই যে হাঁচি কাশি শুরু হয়ে গেছে। জ্বর যদি হয় না তোমাকে কি অবস্থা করবো আমি। তাই আদো বাচ্চা তাই না কি লো মায়ের এত দম কেটে সুখে হ্যাঁ সব সময় খালি মায়ের দমকের উপরে রাখো। তুমি যাও তো, তুমি এগুলি ইয়ে করতে পারবে না, আমরা দেখতেছি আমরা দেখতেছি। এই তো তোমার হাত পায়ে গরম সরিষার তেল ডলে দিব। কেন জেঠিমা? গরম সরিষার তেল হাতে পায়ে যদি ডলি, এই যে তোমার কাশ হয়েছে, ঠান্ডা লাগছে, এই যে কাশটাছো সমানে, জ্বর লাগছে, এগুলো সব ভালো হয়ে যাবে বুঝছো। গরম সরিষার তেলের গুণাগুণই আলাদা। কিন্তু এগুলো গায়ে মাখলে তো গা থেকে ওরকম সরিষার তেলের স্মেল আসবে না? ও মা, একটু না হয় গন্ধ আসলো, কিন্তু তোমার যদি এই গরম তেলটা মা খাই দিই তোমার শরীরটা ভালো লাগবে। তোমার শরীর যদি ভালো না লাগে কালকে এই দিন আনন্দ করবো কেমনে মা? হ্যাঁ আর ফুপু আছে না, যদি বেশি গন্ধ লাগে গরম পানি করে তোমার গোসল করাই দেবো আমি। ও আম্মু যেরকম রাগারাগি করে গেল, পরে গা থেকে এরকম সরিষার তেলে গন্ধ আসবে, সে আরো রাগারাগি করবে। আরে তোমার মায়ের রাগারাগি করবো, আমি আছি না, তোমার মায়ের এক ধমক দিয়ে বসায় রাখবো। আর তোমার শরীর থেকে সরিষার তেল গন্ধই পাইবো না, আমরা দরকার হইলে সেন্ট দিয়া পুচ্ছা দিব। ঠিক হয়ে যাবে মা, আরাম লাগতেছে না একটু? আসলে আরাম লাগতেছে। হ্যাঁ একটু মাথায় দিলাম, হ্যাঁ একটু মাথায় দিলাম। ওরে আমার মাটা ইয়াল্লা রিয়া, তুই তো পুরো ফার্মের মুরগি রে। একটুখানি পানিতে নামতে তার জড়ায় পড়ছে। আমাদের মতো যদি সারাদিন পানিতে লাফাইতি সাঁতার কাটতি, কি যে অবস্থা হয়েছে আল্লাহ জানে। শিমুল ভাইয়া, আসলে আমার অভ্যাস নেই তো, এর জন্য এরকম হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার কিন্তু জ্বর আসে নাই, আমার শুধু একটু ঠান্ডা লাগছে। ও তাহলে তো খুব বেশি অসুস্থ হস নাই। এই রিয়া, সন্ধ্যা ঈদের দাম দিবি? ওই টিভিতে? আরে না, আকাশে কালকে না ঈদ, আকাশে এত সুন্দর ঈদের চাঁদ ওঠে, যদি দেওস না কি যে সুন্দর লাগবো, মনটা ভরে দেবো তোর। সিরিয়াসলি মানে সামনাসামনি চাঁদ দেখা যাবে? ও মাই গড, আই এম সো এক্সাইটেড। জীবনে প্রথমবার আকাশে ঈদের চাঁদ দেখবো। ভাই আমাকে তুমি প্লিজ একটু নিয়ে যাও, আমি কিন্তু অবশ্যই চাঁদ দেখবো, আমাকে নিয়ে যাও। আরে শুধু তোরে না, আমি দাদি আম্মা আম্মা চাচা চাচি ফুপু সবাই মিলে আজকে সন্ধ্যা ঈদের চাঁদ দেখবো। শিমুল ভাইয়া, ঈদের চাঁদ তুমি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। আরে আমিও এখনো দেখতে পাইতেছি না, আমি দেখলে তো দেখাবো না। আব্বা তুমি দেখছো? না আরে দেখি নাই, চোখের জ্যোতি কি করলে গেল নাকি? আমি চাঁদ দেখছি, গত বছর দেখছি না। আমি তোমার আগে দেখছি। তুই যদি আমার আগে দেখিস না, তোর আমি 100 টাকা দেবো। আর আমি যদি আগে দেখি, 100 টাকা দেবো। দাজি, এটা যদি আমি তোমাদের আগে দেখতে পারি তাহলে আমার কিন্তু 500 টাকা দিতে হবে। রাজি রাজি রাজি। আচ্ছা তুমি কি ছেলে মানুষের মতো পাগলামি শুরু করলে? টিভিতে তো চাঁদ দেখা গেছে, নিউজে বললো না, আমার আকাশে চাঁদ দেখা দরকার। বোমা, এটা কোনো কথা না বুঝছো। নিজের চোখে আকাশে চাঁদ দেখা আর ওই টেলিভিশনে চাঁদ দেখা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, বুঝছো? তুমি শহরের মানুষ, তুমি এগুলো কি বুঝবা? এই তোরা যে আগে চাঁদ খুঁজে বাইর করবি, চাঁদ দেখবি, আমি তারে 500 টাকা দিব। আম্মা চাঁদ কিন্তু আমি খুঁজে পাই করবো, আমার 500 টাকা কিন্তু আমি নিবো। আপনারা কি চাঁদ খুঁজতেছেন? চাঁদ তো ওইদিকে না, চাঁদ তো ওই কোণাতে। আমি নিজে রাতে ঘুরে
এই মায়ের যে কি কি বানাইছো শাহানা? মায়ের কিছু খাইতেই চায় না, হ্যাঁ? কেমন হয়ে গেছে গা? আর চুলটি কি একা বেকা করে রাখছে? আচ্ছা তাই গা আমি তেল দিয়ে টাইম না চুলটিকে সোজা করে দিব আর পয়সা বেরি করে দিব। নাও খাও। অত মায়ের ডর লাগবো না, বুঝছো? মার দিকে কি খাও। বৌমা, জুলেখা, একটা কথা মন দিয়ে শোনো। কালকে আল্লাহ তাআলা সকালবেলা খুব ভোরে উঠে যাবা, বুঝছো? তারপরে নামাজ পড়া ওই রান্নাঘরে যাবা, গরুর দুধ আছে না, ভালো করে জাল দিয়া ঘন হলে ওই দুধ দিয়ে সেমাই পাক করবা। আমার দুই ছেলে নাতি দুধ সেমাই খুব পছন্দ করে, আর ওই যাতে করে সেমাই খেয়ে ওরা নামাজে যাইতে পারে। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, আপনি ঘুম থেকে উঠেই দেখবেন যে টেবিলে সেমাই রেডি। ভাবি, সেমাই যখন রান্না করবেন একদম চিনি দেবেন না। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা কিন্তু একদম চিনি খাই না। বললা এটা কি কৌশা না? চিনি সারা সেমাই খেতে কেমন লাগবো? বড় বৌমা, তুমি কারো কথা শুনবা না। শহরে থেকে থেকে হাড়ের মুরগির মতো সব অভ্যাস করছে, হ্যাঁ? চিনি খায় না, এটা কোনো কথা হইলো? আমি এই বয়সে চিনি, মিষ্টি, কটকটি, তাল মিষ্টি কামড়ে কড়কড়ে খায় ফেলাই, আর চিনি খায় না। গ্রাম দেশ আসছে, ঈদের মধ্যে সব খাইতে হবে, একদিনের জন্য হলেও খাইতে হবে, কিচ্ছু হবে না। আর একটা কথা, ঈদের দিন সকলে তো নতুন জামা কাপড় পরবে, তো দিয়া এই সকলদের নিয়ে আমাদের বসে সুন্দর করে একটা ছবি তুলে দিস। ওএমজি দাদি, হঠাৎ করে তোমার ছবি তুলতে মন চাইতো কেন? আবার সবাই কবে ঈদ করতে পারি না পারি, একসাথে হই কি না হই, আগামীতে যদি না পাচ্ছিস তার আগেই যদি মরে যায়, তোরা আমার ওই ছবি দেখে তো বলতে পারবি গত ঈদে দাদি আমাদের সাথে ছিল। আম্মা কি বলতো সব? তোমার না মানা করছি এরকম কথা কোনোদিন বলবো না, এসব কথা গেলে আমার মুখটার ভিতর পছন্দ হয়। আম্মা আম্মা জুলেখা ঠিকই কইছেন, আপনি এগুলি কইও না তো, আবল তাবল কথা। জুলেখা কান্দিস না। বুবু, আজকে সন্ধ্যা কালকে ঈদে খুশি তুমি কথা শুনলেন না বাবা, এমনি কিছু আইসিমু আমরা এনে সব মহিলারা কথা বলতেছি, তুই এর মধ্যে কি যা? না যাবো না, আমি বুবুর কাছে এসেছি। বুবু, তোমার মনে আছে আগে চান্দা দিলে তুমি আমার হাতে মেয়ে দেখা দিতে? হ্যাঁ, মনে থাকবে না কেন বাবা? কতদিন হলো তুমি আমার হাতে মেয়ে দিতে দাও না, মেয়ে দিয়েছি। আচ্ছা দিয়ে দিবে। ও মাই গড, মেহেদি! না না না, এই মেহেদি আমারে দিয়ে দিবা ফুপু, এটা আমার মেয়ে। কইলি হইলো, আমি আমার টাকাতে মেয়ে কিনে নিয়েছি, তোরা তো দিব কেন? বুবু শুধু আমার হাতে দিয়ে দিবে। আমি লাগাবো। আই ব্যাকুল বলা মেহেন্দি লাগায় মেয়েরা, তুই পুরা মানুষ, তোর কি আর মেহেন্দি লাগবো? হ্যাঁ জুলেখা, তুই বিয়া মামুনির হাতে সুন্দর করে নকশা করে মেহেন্দি দিয়ে দিবি। হ্যাঁ, ছেলে মেয়ে বুঝি না মা, আমার সব হয়েছে, আমি হাতে মেয়ে দিতে দিবি। না 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 না, আগে আমার জুলেখা, ওই শিমুল রে আর রিয়া মামুনি রে যেহেতু মেহেন্দি দিয়ে দিবা, আমি না বহুত বছর হয়েছে মেহেন্দি দিই না, আমার হাতে একটু তোমার ভাইজানের নামটা লিখে দিবা। আমারও একটু দিয়ে দিস। হ্যাঁ, এই যে হাতের মাঝখানে লিখে দিবি। দাদি, হাতের মাঝখানে এই লিখবা কেন? এই দিয়ে তোমার কোন আশিক হয়? আরে আমাকে দাদার নাম আলিয়াস গো, এই জন্যই লিখতে কইছি। সবাই যখন হাতে মেহেদি দিচ্ছে তখন আমার হাতে একটু দিয়ে দিও। রিয়ার বাবা কিন্তু হাতে মেহেদি দেওয়া খুব পছন্দ করে।
ভাই তো গল্পে জমে গেছে, মা শাহানা জুলেখা রিয়া সব ওইখানে গল্প করতেছে। এইটাই সুযোগ, একটা ধরাই। ভাইজান, সিগারেট খাস? না না ভাইজান, বলে গেছে মাফ করে দাও। ভুলে গেছি, মাফ করে দাও। হ্যাঁ, ঢাকায় থেকে তুমি ওইটা শিখছো? হ্যাঁ, সিগারেট খাওয়া কত বেশ? বললাম তো আর কোনোদিন খাবো না, মাফ করে দাও। না না, এইভাবে বললে হবে না। তুই কান ধরে বস করবি, বলবি যে সিগারেট খাও না। এইটা একটা কথা কইলা ভাইজান। উঠবস কর। আমার এই বয়সে আমার বউ আছে, মেয়ে আছে, তাদের সাথে খান ধরে উঠবস করলে আমার মানুষ থাকবে। ও মানে যত না, উঠবস না করলে মাপ নাই, মানে ডাকবো। ভাইজান প্লিজ মারে বললো না। মা শুনতে পারলে আমি যদি সিগারেট খাই, এটা শুনে পিঠাইয়া আমার পিঠে সাল বাকলা তুলে ফেলাবে। আমি জীবনে কোনোদিন আর সিগারেট খাবো না। ঠিক আছে, মাফ করে দাও, বস। খাবো না। বাসার তোর মনে আছে ছোটবেলায় আমার দুই ভাই এক বিছানায় ঘুমাইতাম, আমারে জড়ায় না ধরলে তো ঘুমিয়ে আসতো, মনে আছে? খুব মনে আছে ভাইজান। তোমার কি মনে আছে তুমি একবার নানি বাড়ি চলে গেছিলা, রাত্রিবেলা আসো নাই? সেই সারা রাত আমি কাঁদছি, এখন ঘুমো আসে না। মনে আছে? আমি বাড়ি থেকে আসার পর করি কথাই বলিস নাই, এত রাগ করছি। তাহলে সেদিনের কথা, কত কথা। দুই ভাই একসাথে বিছানায় ঘুমাইতাম, সারা রাত গল্প করতাম, কত গল্প করছিলাম। ভাইজান অনেক গল্প করতাম, অনেক। জি, এক কাজ করি, আজকে জানলা দিয়ে আমরা দুই ভাই এক নাম ঘুমাবো, সারা রাত গল্প করবো। সত্যি বলতেছি ভাইজান? সত্যি বলছি। তুই শহরে থাকিস, আমার পরে আসবি, ঠিক আছে? আজকে রাতে ছোটবেলা ফের কি যে ভালো লাগতেছে ভাইজান। আব্বা, চাচা, তোমরা কি নিয়ে গল্প করতেছো? ওই আর কি, বাসার সিগারেট। ভাই না, তুই তো সিগারেট খাস না, এটা বলছিস। ভাইজান আমি বলতেছি, শোন, ছোটবেলায় আমি আর তোর আব্বা মানে আমার ভাইজান আমরা একসাথে এক বিছানায় ঘুমাইতাম, সারা রাত অনেক গল্প করতাম। আজকে সিদ্ধান্ত দিছি এই সানরাইতে আমরা দুই ভাই আবার একসাথে এক বিছানায় ঘুমাবো আর সারা রাত গল্প করবো। বাহ, খুব মজা হইব। তাহলে আমিও তোমাদের সাথে ঘুমাবো। কি বলিস না বলিস, আমরা দুই ভাই এখানে ঘুমাবো, তুই কোথায় ঘুমাবি? তুই কেন ঘুমাবি আমাদের সাথে? আব্বা আমারে কইছে তোমরা নাকি ছোটবেলায় অনেক মজার ঘটনা ঘটাইতে। তোমাদের সাথে শুয়ে ছোটবেলার মজার ঘটনা শুরু আজকে। আজকে সানরাইজ, আজকে সারা ঘুম হই না। আচ্ছা ঠিক আছে ভাইজান, তুই থাকবি আমাদের সাথে, সমস্যা নাই। তুই মাঝখানে শুবি, আমরা দুই ভাই দুই পাশে শুবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি কে বলি তুই কোথায় ঘুমাবি? আমি আর মাঝখানে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি দুই পাশে শুবো, ঠিক আছে? হ্যাঁ, বালিশ আরেকটু হলে ভালো হতো। একটু ঠান্ডা লাগবে? না আছে, ঠিক আছে? আসবো। হ্যাঁ, আসো। কি ব্যাপার, অনেক রাত হলো তো, তুমি এখানে ভাইজান জীবনের সাথে, তুমি ঘুমাবে না? দেখতেছো না ঘুমাইতেছি তো। আজকে আমার ভাতিজা আর বড় ভাইয়ের সাথে সারা রাত গল্প করবো। সানরাত বলে একটা কথা আছে না? তুমি এক কাজ করো, তুমি আমার সাথে গিয়ে ঘুমাই যাও। মানে এটা মনে করে গেলো শাহানা, যাও না। ভাইজান মনে আছে আপনার ওই যে একবার আমরা নানির বাড়িতে যাওয়ার সময় সাগর থেকে পানিতে পড়ে গেছিলাম, ওই গল্পটা একটু করে দাও। ওই গল্প আমি করতে পারবো। না না না, ওই গল্পটা করো না। না 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 না, আব্বা, ওই গল্পটা করো না আব্বা। বুঝে কি? অনেক মজার না? মানে আমাদের নানির বাড়ি যাওয়ার মধ্যে একটা ওই একটা পাশের সাঁকো পার হয়েছে, বুঝছিস?
ওই ওদের মতো ছোট একটা খাল এরকম তার মধ্যে তুমি ভাই তো যাইতেছি হঠাৎ করে টুস করে পড়ে গেছে আরে আসল কথাই তো তুই শুনস নাই আমরা তো পানিতে পড়ছি আমাকে লোকে খোঁজাছিল সাগর সাথে পাইতেছিল তো মজা টিপ নাম্বার 4 সূর্য থেকে আড়ালে রাখো টিপ নাম্বার 3 সময় থাকলে হেয়ার ব্যান্ড বানাও টিপ নাম্বার 2 দিনে 100 বার চুল আঁচড়াও এইসব বাদ নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ইউ আমলা যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন এত শাইনি নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন আপনি আমার দাদার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ আমার দাদাকে জান্নাতবাসী করেন আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিদেশ দিন আমি আমার আব্বার সঙ্গে দাদার খবর জিয়ারত করতে আসলাম আজকে আব্বা নাই মনে হইতেছে সেদিনের কথা আমার আব্বার কথা মনে হইতেছে আব্বা চাচা আপনারা কাঁদেন না আপনারা নামাজ পড়ে দাদার জন্য দোয়া করেন যাতে আল্লাহ দাদাকে জান্নাতবাসী করেন চলো ভাই যাত্রা আম্মা আপনার ছেলে যে এই শাড়িটা ঈদে দিল সুন্দর হয়েছে না না বউ মানুষ লাল পরবে চকমকে রং কি করে নামাজ ঠিকঠাক মতো হয়েছে তো না নামাজ তোমার আব্বা জানের কবর জিয়ারত করে আসছো তোমরা আমরা দুই ভাই তার শিমুল জিয়ারত করছি মাশাআল্লাহ মাশাআল্লাহ চাচা এদের নামাজ শেষ এবার সালামি দাও আপু আমাকে সালামি দিতে হবে এই তো মুশকিলে ফেলাই দিলি তোরা আমি তো সেই রকম ক্যাশ টাকা নিয়েছি তাই না না চাচা এসব বললে হবে না তাড়াতাড়ি সালামি দাও বাজার ইয়া দাও কি করবার যাও ঠিক আছে ভাই যান আপনি যখন বলছেন এখানে টাকা পাইছি আব্বা এবার তুমি সালামি দাও কারে কয় আরে করে ভাই যান আমার ভাই দিছে দামি দেবো না আরে যাটা আলাদা ভাই দিতে ভাই দেবে তোমারটা তো তাদের কথা কি আশ্চর্য কেন দিলি আমার নাতি নাতনি চাইছে কিপটাপি করবে না বিয়াতে যাতেছে আব্বা হ্যাঁ 500 টাকা তো না 500 তোমার ছোট ভাই দিতে 1000 টাকা তুমি বড় ভাই তুমি কমসে কম 2000 টাকা দাও তাদের দাও কত বড় না 2000 করে দিতে হবে দে ওরা যা চায় দে কিপটাপি করবি না হ্যাঁ 2000 করে দিয়ে দে এই যে 2000 কিন্তু শুধু ঈদও নাই আমার ওই যে সালামিও নাই আমি বলেছি কেউ চোখই দেয় না রে শানা একদম ঠিক ছোটকালে সালামি পেতাম বড় হওয়ার পর তো কেউ সালামি দেয় না বুঝছি কি যে ভালো তো হইছে না পুরো লাগাইছে না এই যে বিয়া শানা ভাই যান আমারই বিপদে ফেলাই কেন এই যে আমার টাকা লাগবে
কাপড়টা ফিরে দিছে তো দুজনে কথা শুনতে তো আমার হবে তো বলতে পেয়ে গেলাম। আচ্ছা আমি আমার সালামিটা দিয়ে লই কেমন? হ্যাঁ আমার দুই চোখের দুই মনি নাও আল্লাহ আর আমার ছেলের বউ আল্লাহ দিলে নাও নে বাবা ছেলের বউ হ্যাঁ তারপরে আমার কন্যা নাও। আচ্ছা সবাই খুশি কিন্তু আমি একটা কথা বলতে চাই তোমরা বেজার হও না হও আমি কথাটা বলবোই তোমাদের এই আকেলটা দেখে আমার খুব কষ্ট লাগলো তোমরা তোমাদের ছেলে মেয়ে বউ সকলে সালামি দিলা আর মায়ের পেটের একটা বোন হ্যাঁ তারে না না এটা আমি মানতে পারলাম না কম আমার কি বলতেছ আমার সালামি দিব কেন আমার সালামি লাগবো না না আমি টাকা দিয়ে কি করবো আম্মা এই যে জুলেখারে সব টাকা আমি দিয়ে সালাম না আমার মেয়ে আমাকে কি করলাম তুমি একটা মাত্র ননদ সব টাকা তো আমাকে কি করলাম এই তো এইটাই আনন্দ আজকে আমার মনটা বহুত খুশি শিমুল ভাইয়া এভাবে তাকাইছো কেন? পরে দেখতেছি তুই শাড়ি পরছিস শহরের মেম সাহেব হঠাৎ শাড়ি পরছে কারণটা কি? দাদি বললো ঈদের দিন তো একটা শাড়ি পরতে আর আমি তো কখনো জীবনে শাড়ি পরি নাই তাই আমার না শাড়ি পরতে খুব ইচ্ছে করছিল আম্মুর কাছে শাড়ি ছিলাম আম্মু তো দিল না পরে দাদি তার একটা শাড়ি দিয়েছে সেটাই পরলাম আচ্ছা শাড়িটা আমাকে কেমন লাগছে বলতো? তোর অনেক সুন্দর লাগতেছে রিয়া তুই এত সুন্দর আগে কোনোদিন খেয়াল করি নাই আসলে বাঙালি নারী শাড়িতেই সুন্দর এটা আজকে আবার প্রমাণ হইলো সত্যি তোর অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ শিমুল ভাইয়া তোমাকে একটা কথা বলি বল তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই যে সাদা শার্ট পরছো না শহরের ছেলেদের থেকে কোনো অংশে কম স্মার্ট লাগতেছে না একদম ড্যাশিং লাগতেছে শিমুল ভাইয়া তুমি তো দেখতে সুন্দর আছো আরে যা কি কথা ইস লজ্জা একদম মুখটা লাল হয়ে গেছে আচ্ছা আমি অনেক প্রশংসা করছি এখন আমাকে গ্রাম ঘুরায় দেখাবা আসার পর থেকে কিন্তু একটু গ্রামটা ঘুরায় দেখাবে আসো ঠিক আছে চল আমি জীবনে প্রথম এরকম গাছের মধ্যে কলা দেখলাম আমার না খুব চিড়তে ইচ্ছে করতেছে আমি আচ্ছা ঠিক আছে তো ধরতে পারতেছি না আমাকে একটু উঁচু করো তো ঠিক আছে আমি বাইরে না 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 আমি নিজে করব আই নিড দ্য এক্সপেরিয়েন্স উঠাও আমাকে এই ধরছি কলা ধরছি তোর এত বড় সাহস আমার কলা গাছ থেকে তুই কলা তুই কথা তোর বাড়ি করে
সরি আঙ্কেল, আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে ঢাকা থেকে এসেছি। আরে সর্বনাশ, ঢাকাতে কি আইছিস কলা চুরি করতে গেলাম? তোর কলা সিরার স্বাদ আমি মিটাইতাছি, আজকে তোর কলা গাছের লগে বান্ধব। দুইটা করে তুমি ওকে মারলে কেন? কোথায় ছিলি সারাদিন? চাচি আম্মা, রিয়া তো সারাদিন আমার সাথে ছিল। চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। কি হলো, সারাদিন কোথায় ছিলি বল? শিমুল ভাইয়ের সাথে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। লজ্জা করে না এটা বলতে? হ্যাঁ, ওদের সাথে আমাদের যায়? কোথায় ওদের স্ট্যাটাস, কোথায় আমাদের স্ট্যাটাস? একটা অশিক্ষিত গ্রামের আনপাড় ছেলের সাথে তোর এত কিসের মেলামেশা আমি তো বুঝলাম না। এই জন্য যে তুইও এরকম চাষার অশিক্ষিত হবি, এই কারণেই কিন্তু তোর বাবাকে আর তোকে আমি গ্রামে আসতে দিতে চাই না। এরপর যদি আমি ওর সাথে কথা বলতে দেখি, মেলামেশা করতে দেখি, একবার ছড়িয়ে কিন্তু দাঁত সব ফেলে দিব, জানে মেরে ফেলবো। চাচি আম্মা, আমি আপনার নিজের মায়ের মতো দেখি। আপনি আমার এত ছোট করে কথা বলতেছেন। তাছাড়া রিয়া তো আমার চাচাতো বোন, আমার সাথে কথা বলবো না কেন? আরে কিসের চাচাতো বোন? তোমরা আমার মেয়ের কিচ্ছু হও না। তোমার বাবা মা তোমাকে এখানে রেখে পড়ালেখা কিচ্ছু শেখায়নি, অশিক্ষিত চাষা বানিয়েছে, আর তুমি আমার মেয়েটাকে সাথে নিয়ে ওকে অশিক্ষিত চাষা বানাতে চাও, এই তো? দেখেন চাচি আম্মা, আমার আব্বা আমার গ্রামে রাখতে ঠিকই, কিন্তু আমার অশিক্ষিত মূর্খ মনে রাখে নেই। আমি ডিগ্রি পাস করছি। হ্যাঁ, আমার আব্বা কৃষক, কৃষি কাজ করে, আমিও চাষবাস করি। এই জন্য আপনি আমার চাষা বলতে পারতেছেন। এই গ্রামের চাষারা যদি গ্রামে ঠিক মতো ফসল না ফলাইতো না, তাহলে শহরে বসে বসে চিকন চালের ভাত, মাছ, মাংস, তরি তরকারির শাকসবজি খাওয়া লাগতো না। চাষাদেরকে অসম্মান করে কথা বলেন না। এই চুপ করো, তোমার জ্ঞান নিজের কাছে রাখো, আমাকে জ্ঞান দিতে এসো না। আমার মেয়ের ধারে কাছে তোমাকে যেন না দেখি, তোমাদের ছায়া যেন ওর উপর না পড়ে, বুঝতে পেরেছো? যদি দেখি তোমার খবর আছে। মা প্লিজ, তুমি শিমুল ভাইকে এভাবে অপমান করো না, সে তো কষ্ট পাবে। আরে কিসের অপমান? এদের মান থাকলে না অপমানিত হবে? ভাবি কি বলতেছেন আপনি? হ্যাঁ, আরে শিমুল আর রিয়া চাচা তো যেটা তো ভাই বোন, ওরা একসঙ্গে ঘুরবে, কথা বলবে, আপনি সব কি বলতেছেন? হ্যাঁ, আর আপনি শিমুলের সঙ্গে এরকম ব্যবহার করতেছেন কেন? আপনি তো এভাবে অপমান করতে পারেন না ভাবি। আমি কি পারি না পারি সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। স্বামীর সংসার তো 2 বছরও করতে পারোনি, লাথি মেরে ভাইয়ের ঘরে এসছো, তাই না? কাজের লোকের মতো থাকো, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। এই তোমার মতো এরকম একটা অপয়া মহিলা এই সংসারে আছে বলে এই সংসারে কোনো আয় উন্নতি নাই। অলক্ষী কথাকার। চাচি আম্মা, শিমুল, তুই কোনো কথা কইস না। ভাবি, আপনি রিয়ারে নিয়ে ঘরে যান। শিমুল রিয়ার সঙ্গে কোনো কথা বলবে না। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। এই ছেলের মাথায় ভালো করে ঢুকিয়ে দাও, ও যেন আমার মেয়ের ধারে কাছে না আসে, ঠিক আছে? চলো। চাচি আম্মা, তোমারে আমার এত অপমান করে কথা বলো কেন? বিশ্বাস করো, আমি অনেক কষ্ট পাইছি। কষ্ট পাস না বাবা, তো চাচি আমার তো মুরব্বী না, মেজাজটা গরম হয়েছে, 2-4 কথা বলছে, মেজাজ ঠান্ডা হলেও সব ঠিক হয়ে যাবে বাবা। শিমুল, তোর আমার এসব কথা কইস না, আর একটা ঝামেলা পেয়ে যাবে, কইস না। শিমুল, তখন থেকে দেখতেছি তোর মন খারাপ, ভাত নিয়ে খালি গাঁটতাছস, ভাত তো মুখে দিস না, কি হয়েছে তোর? খাইতেছি মা।
রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ভাইজান। ছোটবেলায় মায়ের হাতের রান্না যেমন ছিল ওই রকম লাগতেছে খাইতে। কারণ আছে, আম্মাই তো রাঁধছে, এই জন্য আম্মার খাওয়ানোর মতোই লাগতেছে। কি গো ভাবি, মা তুমি এই বয়সে কেন এত কষ্ট করে রান্না বান্না করতে গেলা? বাবারে, এত বছর পর আসছস, আবার কবে আসবি না আসবি, একসঙ্গে তো করে পাবো কিনা, তাই ভাবলাম একটু ভালো মন্দ রান্না খাওয়াই। আর কোনোদিন তো করে রান্না করে খাওয়াইতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো দাদি, তুমি মরার কথা বলো না। তোমার মরার কথা শুনলে আমার অনেক কষ্ট লাগে। আম্মা, আপনি এইগুলি কন, আপনি জানেন না আপনার এই বড় ছেলের মনটা বেশি নরম। এই আপনি এগুলি কন, আর সে সারা রাত ঘুমায় না, খালি কান্দে। এগুলি আর করবেন না তো মা। এসব খাও তো। ও ভাই বাসায়, তুমি আর কয়দিন থাকবা কত দেখি? তুমি বেশি দিন থাকলে ভালো হয়, আমার মনটা ভালো থাকে। ভাবি, এবার তো ঈদে বেশি দিন ছুটি পাই নাই, আর 3-4 দিন থাকবো আর কি। ভাইজান, এতদিন পরে ঈদ করতে আবার আমি কেন গ্রামে আসছি জানো? এই বাড়ির সয় সম্পত্তি আমাদের যা আছে তার অর্ধেকের ভাগিদার তো আমি, সেই অর্ধেক বেঁচে দিতে আসছি। বাড়ির সয় সম্পত্তি বেচবি কেন? হ্যাঁ ভাইজান, আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতেছি 1.5 কোটি টাকা দাম। সেটার জন্য আমার টাকা জোগাড় করতে হবে না, সেই জন্য ভাবছি আমার ভাগের যা সম্পত্তি আছে সব বিক্রি করে ঢাকায় চলে যাবে। তাছাড়া আমি তো গ্রামগঞ্জে আসবো না কোনোদিন, খামাখা এই সয় সম্পত্তি রাখে আমার কি লাভ? এই জন্য ভাবছি বিক্রি করে চলে যাবো। ভাইজান, তুমি আমার ওয়ারিশ, আমার ভাই, আমার সম্পত্তির অর্ধেক ভাগ যে আমি বেচে দিব, তুমি কি সেটা কিনতে পারবা? না রে ভাই, আমি বাপের জমি চাষ করে খাই, আমার কাছে কেনার মতো ক্যাশ নাই, আমি কেমনে কিনবো? ভালো করে বুঝে শুনে বলো, কি আসলেই কিনতে পারবা না? আমি কেমনে কিনবো? ঠিক আছে, এই সম্পত্তি কেনার সামর্থ্য যদি তোমার না থাকে, আমার তো কিছু করার নাই, আমি অন্য পার্টি দেখি। যদি বিক্রি করতে হয়, ওই ভাবে দেখে যাও, ধানের জমি আছে, মাঠের জমি আছে, সেগুলো বিক্রি কর। ওইটা বিক্রি করে তুই টাকা নে, এটা বাড়ি এই সম্পত্তি বিক্রি করিস না। এই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করলে এই বাড়িতে অন্য লোক ঢুকে যাবে, অন্য লোক ঢুকলে তো সংসার সব ধ্বংস হয়ে যাবে। অন্য জমি বিক্রি করিস, বাড়ি বিক্রি করিস না। মাঠের জমির দাম কম, বাড়ির জমির দাম বেশি, আর বাড়ি ঘর সহ বিক্রি করলে আরো বেশি দাম পাওয়া যাবে। উনি যেহেতু পারবে না, তাহলে তুমি অন্য পার্টি দেখো। এই বাড়ি ঘর কি তোর বাপে করে দিয়েছে রে, যে এই বাড়ির সম্পত্তি তুই বেশি দামে বেচতে চাস? ভাবি খবরদার, মুখ সামলায় কথা কও। মুখ সামলায় তুই কথা কইস? কাল রাইতে থেকে তোর উল্টা পাল্টা কথা শুনতাছি। এখানে কি কোনো বাড়ি ঘর ছিল? কিচ্ছু ছিল না, এটা ছিল একটা বিল। আমি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে আমার স্বামীরে দিছি। আমার স্বামী মজুরি খাটাইয়া দিন রাত নিজে খাইটা এই বাড়ি করছে। আমি কোমরে শাড়ি গুইজা জুগালি মহিলার মতো টুকরিতে করে মাটি আইনা পানিতে ফেলাইছি। এই তুই কই আসিলি রে? এই বাড়ি করার সময় তুই কই আসিলি? তুই পয়রা আসিলি ঢাকা শহরে। তুই কি কোনোদিন খোঁজ খবর করছিলি যে এই বাড়িটা কেমনে হইছে? আরে এই বাড়ির টিন কাঠ সব আমগো রক্তে করা, সব আমগো সন্তানের মতো। এই বাড়ি বিক্রি করে তুই কে রে? আমি বাইসা থাকতে আমার শ্বশুর বাড়ির ভিটা মাটি আমার স্বামীর এই বাড়ি ঘর অর্ধেক বেচতে দিব না। দেখুন কে বিক্রি করে। আমার বাপের সম্পত্তির ভাগ আমি বেচু, আমিও দেখে দেবো। আপনি কেমনে টাকা বাড়ি ঘর আপনার বাপের টাকা দিয়ে করছেন, সেই খোটা দিয়ে ফেলাইছেন। আর এই বাড়ির মধ্যে আম গাছের আম, জাম গাছের জাম, কাঁঠাল গাছের কাঁঠাল, লিচু গাছের লিচু সব তো একলা খাইছেন। কতদিন জিজ্ঞেস
একলা খাই নাই। প্রত্যেক বছর আম কাঁঠাল লিচুর সিজনে আমি নিজে গিয়ে ঢাকা তোমাদের বাড়িতে দিয়ে আসছি। দেখেছো, এই জন্য এই বাড়ি থেকে নিয়ে গেলে আম কাঁঠাল আমি রাখতে চাইতাম না। সারা বছর আম কাঁঠালেরা খেয়েছে, তুই একটা পাঠিয়েছে সেটার জন্য কোটা দিচ্ছে। ছোট লোক কোথাকার। খবরদার আমার ছেলে ছোট লোক কবি না। কি বলবো? ছোট লোক তো তুই একটা লোভী। এই জন্য তো স্বামীর ভিটা মাটি বেঁচে দিতে চাস, ঢাকা শহরে দালান করতে চাস। লোভী মহিলা কোথাকার। এই মহিলা কি বলে কি? ওর আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণা আছে? হোয়াট ননসেন্স! সে আমাকে লোভী বলছে। ভাইজান এখনো সময় আছে, তোমার বউরে সাবধান করে দাও। আমার বউরে দিয়া আর একটা উল্টা পাল্টা কথা বলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কই দিলাম। সব বলছে করতে দাও। এই বাড়ি ছেলে বিক্রি করতে চাই না। তুমি আর কথা বলবে না, ব্যাস তুমি আর কথা বলবে না। আমার মা এমনি এমনি কথা কইতেছে না। আমি দেখছি ছোটবেলার থেকে যে আমার মা এই বাড়ি করার লিগে কত কষ্ট করছে। ওই বিলের থেকে কষ্ট করে মাটি আইডা এনে দিয়ে বানাইছে। মামা গো হাতে পায়ে ধরে টাকা এটা তোমার হাতে দিছে, তুমি এই বাড়ি করছো। চাচা চাচা আপনার পায়ে ধরে চাচা, আপনি আমাকে এই বাড়ি 2 ভাগ মিলে বিক্রি করে দিয়ে না। আমাকে বাড়িতে শুধু অন্য মানুষ এসে থাকে, আমরা তো সহ্য করতে পারবো না। আমি কারো কোনো অনুরোধ রাখতে পারবো না। আমার টাকার দরকার, আমি এই জমি বিক্রি করুন। এমনি কথা কর না ভাই। এটা তোমার বাপের বেটা, বেটা ধরছে। মা আমার আম্মা থাকে, নিজের মায়ের পেটের বোনেরে এরকম করে কইতে পারলি তুই? আমার নিজের উপর ঘৃণা লাগতেছে। আমি তোরে পেটে ধরছিলাম, খবরদার কইতেছি এই পিতা মাটির এক অংশ তুই বেচতে পারবি না। যদি বেচস তাইলে কিন্তু তাইলে কি করবা তুমি? কি করবা মা? তোমার যা মন চায় তাই করো। ছোটবেলা থেকেই তো দেখাই তুমি তো তোমার বড় পোলা ছাড়া আর কাউরেই কুছো না। কখনো কখনো মনে হইতো যে তোমার বড় পোলাই তোমার আসল পোলা, আমি তোমার সব পোলা। আপু, তুমি দাদির সাথে এভাবে কেন কথা বলতেছো? দাদি তোমাকে এত ভালোবাসে, সে তো কষ্ট পাচ্ছে। কষ্ট পাইলে পাক, আমার কিছু করার নাই। আমার টাকার দরকার, আমি এই জমি বিক্রি করবোই। এই ব্যাপারে কেউ যদি কোনো বাধা দেয়, অবস্থা কিন্তু ভালো হবে না। আমি পার্টির সাথে কথা বলতে চাইতেছি। মেলা দিন পরে আপনার লোকে দেখা হইল, কেমন আছে? আছি ভালো। তুমি কেমন আছো খালেক? তোমার রড সিমেন্টের ব্যবসা কেমন চলে? খুব ভালো আছি কাকা। কাকা, আল্লাহ দিলে তো ব্যবসা একটা না, কয়েকটা। ব্যবসার টাকাতে বাড়ি করছি, জায়গা কিনছি, একটা গাড়িও কিনছি। বাহ, খুব ভালো। খালেক, জি কাকা। আমি তোমার কাছে আইছি একটা বিষয় নিয়ে আলাপ করতে। কি ব্যাপারে কাকা, কোন না? তুমি তো জানো আমি আমার পরিবার নিয়ে ঢাকায় থাকি, কিন্তু এই গ্রামে আমার বউ, আমার মেয়ে কেউ আসতে চায়। সেই জন্য চিন্তা করছি আমার বাড়ি ঘর সয় সম্পত্তির অর্ধেক ভাগ পাই আমি, সেটা বিক্রি করে ফেলাবো। ঢাকায় একটা ফ্ল্যাট নেবো। তুমি কি কিনবা নাকি বলো? তাবাসার কাকা, আপনি যে আপনার সম্পত্তির অর্ধেক বিক্রি করে দিবেন, আপনার তো ওয়ারিশ আছে আমজাদ কাকা, সে কিনবো না? কি যে কও না তুমি, এ কিনবো ঠিকা? তার আমি জিজ্ঞাসা করছিলাম তার কাছে নাকি টাকা নাই, সে কিনতে পারবো না। সত্যি কথা কইতে কি বাসার কাকা, আপনার ঘরে বাড়ি ভিটার প্রতি আমার একটা লোভ আছে। এটা তো আগে বিলের জায়গা ছিল, আমজাদ কাকা এটা মাটি ভরাট করে এত সুন্দর করছে বাড়ি করবার লাগে। এটা তো পজিশনের একটা জায়গা। আপনি যদি বাড়ি ভিটার অর্ধেক বিক্রি করেন,
তাহলে আমি চোখ বন্ধ করে কিনা বললাম, দাম তো নিয়ে সমস্যা হইব না, যা দাম আছে আমি তাই দিব, কম দিব না। বাহ, তাহলে তো হয়েই গেল। আমি তো আমার বাড়ির জমি বিক্রি করবই, বিলের জমিগুলো কিনবা না? না, বিলের জায়গা তো রাখবোই কাকা, কিন্তু আমার মেইন টার্গেটটা হচ্ছে আপনার বাড়ি বিলের যে জমিটা এইটা। আপনি ওই জমির দলিল, খাজনা খারিজ এটা সহ যা যা আছে কাগজপত্র সব রেখে দেখেন, আমি কালকে বিকালে একবার আসবো। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2-4 মধ্যে টাকা টোকা দিয়ে লিখে লইল। ঠিক আছে, আমি জমির দলিল বাকি কাগজপত্র সব রেডি করতেছি, তুমি কালকে আমার বাড়িতে আসো। জি কাকা। ঠিক আসি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো। বড় ভাইজান তো আমার ভাগের সম্পত্তি কিনতে পারবে না, কিন্তু আমার তো টাকা দরকার, সেজন্য আমি খালেকের সাথে কথা বলছি, খালেক কিনতে রাজি হয়েছে। সে কালকে আসবে জমির দলিল দেখতে, তুমি দলিলগুলো একটু বাইর করে রেখো। মা, আমি কোনো ঝামেলা চাই না, তুমি দলিলগুলো বাইর করে রাখো। বাড়ি তো আসলে নতুন করে দেখার কিছু নাই, আমরা করে এই রাস্তাতে কত গেছি, জায়গা সুন্দর, ঘরটা কতদিন আগে করছিলেন? ঘর এটা তো আমার না রে বাবা, এটা তো আমার বড় ভাই ঘর। বড় ভাইয়ের ঘর মানে এই পাশ আপনার না? না না, আমার তো পিছনের পাশ। ও, পিছনের পাশ না? হ্যাঁ। ও, তাহলে আপনি কি পিছনের পাশ বেচতে চাইতেছেন না? আচ্ছা, তো দেখি পিছনেরটা দেখি। আমি তো মনে করছি এই পাশটা আপনার। না না না, তুমি মনে করলে কি হবে? আরে চাচা, এই যে এই ঘরে আমি থাকি, এই পাশটা আমার, এই পাশটাই বিক্রি করবো। ঠিক আছে কাকা, দেখলাম। ওই দলিলটা নিয়ে আসেন আর আমজাদ কাকারে ডাকেন, একসাথে বসে একটু কথা কই। ঠিক আছে। কাগজপত্র যা দেখলাম সব তো ঠিকই আছে, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, আপনার ঘর যে পাশে, ওই জমিটার পিছনে হইতেছে খাল, আর আমজাদ চাচা যে অংশে থাকে এটার পিছনে হচ্ছে রাস্তা। ওই খালের পাশে যে জমি ওইটার দাম একটু কম, রাস্তার পাশে এটার দাম বেশি। ওটাও কথা না, কথা হইতেছে আমি আসলে খালের পাশে জমিটা নিতে চাইতেছি না, আমজাদ চাচা যে পাশে থাকে অর্থাৎ ওই রাস্তার সাইডের জমিটা আমি নিতে চাই, যদি আপনি দেন। ঠিক আছে, তুমি সেটা কইছো ওইটাই, ভাইজান যে পাশে থাকে ওই জমি আমি বেচবো। এটা আপনি কেমন কথা বলেন চাচা? আমরা যেই পাশে আছি ওই পাশ বিক্রি করবেন মানে? ওই পাশে আমাকে থাকার ঘর, আমাকে ঘরের জায়গা যদি আপনি বিক্রি করেন তাহলে আমরা থাকুন কই? আমার ঘর যেটা সেই ঘরে থাকবি তোরা? অসম্ভব, আমার ভিটামাটি আমি জীবনেও ছাড়ব না, অনেক কষ্ট করে এই ভিটামাটি করছি। বাসার তোমার সবাই মিল্লা নিষেধ করতেছে, তাও তুমি শুনতেছো না, তাও তুমি ভিটামাটি বিক্রি করবাই। বিক্রি যখন করবাই, তুমি যে অংশে আছো সেই অংশ বেচো, আমগো অংশ না। চাচি, বাসার চাচারে তো আজীবনই আপনারা ঠকাইলেন। পুকুরে মাছ চাষ করেন, ওই মাছ তো আপনারা বেঁচে খান। চাচার জমি চাষ করেন,
আলুর সময় আলু, ধানের সময় ধান, গমের সময় গম, এগুলো তো আপনারাই বেছেন। গাছের ফুল বেছেন, গাছ বেছেন, এই বেচারা তো কোনদিন আপনার ঘরে জিগাইও নাই যে কেমনে কি হইতেছে। এখন যেহেতু চাষা জমি বেচতে চাইতেছে, তার টাকার দরকার, আর আমি জমি নিব। চাষা যে পাশে ঘর করছে ওটা আমার পছন্দ না, আমার পছন্দ আমাদের চাষার ঘরের সাইডটা, তোরা দিয়ে দেন, তাইলে তো হয় না। তো লোকটার উপর একটা বেঞ্চ করা হইতেছে। এই নির্দিষ্ট তার একদম চুপ থাক। আমার বিটা মাঝে কি তোর বাপের নাকি রে? হ্যাঁ, আর তোর শাসারে ঠকাইছি মানে কোন জন্মের শাসারে তোর? বাসার আমার ভাই, আমার দেবর, বাসারে কি ঠকাইছি আমরা? বাসারের ক্ষেতের ধান, বাসারের গাছের ফল, বাসারের পুকুরের মাছ কত যত্ন করে আমার পোলাই দেয় নিজ হাতে দিয়েছে। আমার ভাই আমার দেবরের জীবনে আমরা কোনো কিছু তো ঠকাই নাই। কই থেকে আইছস তুই ইবলিশ শয়তান? চাচি কথা বলতে একটু সাবধানে করেন। আমি ইবলিশ শয়তান মানে ফাইদাইন কথাবার্তা কোন আপনি মুখ সামলায় কথা বলেন। এই চুপ করেন। আমার সাহস কত আমার মায়ের ধমক দিয়ে কথা বলেন? আপনি কে? হ্যাঁ, আমাদের পরিবারের মধ্যে কথা বলার জন্য আপনি কে? ডাকছে কি আপনারে? না করে আসছেন এখানে? জানি এদিকে যান। আসছে যে আমার চাচাকে আমরা ঠকাইতেছি, এইসব বইলে আমাকে সংসারের মধ্যে একটা প্যাঁচ লাগানোর চেষ্টা করতেছে। সারা জীবন তোরা চাচাকে কথা কর, লজ্জা করো তোমার? এই চাচা, আপনি দরবার ডাকেন, এরা কেমনে ঠকায় এটা আমি দেখবো। আপনি খালি জায়গায় বাড়িতে। ঠিক আছে খালেক, তুমি যেটা কইছো ওইটাই হইব। ভালো ভালো সব দিব না, তাইলে আমি শালিকি ডাকবো। বাসার তোর এই কথা কইতে একটু লজ্জা করলো না? হ্যাঁ, তোর আব্বা সারা জীবন মানুষের সালিশ দরবার করছে, আর তুই তুই নিজে চলে এই বাড়িতে সালিশ বসাতে চাস? হ্যাঁ, আমার বিয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন এই বাড়িতে সালিশ বসে নাই, আর তুই তুই এই কাজ করলি? হ্যাঁ, আরে ছাগলের ছাগল, আরে কথার মধ্যে দ্বিতীয় পক্ষ এসে পড়লে তখন কি হয় জানাস? সেই সংসার আর সংসার থাকে না, সেই সংসার আগুন লাগে, ধ্বংস হয়ে যায়। আমি তোরে কইতেছি, খবরদার বসতিটা একটা অংশ বেচতে পারবে না। আমার কত কষ্ট হইতেছে তুই বুঝতে পারছিস? তোমার কষ্ট আমার কিচ্ছু আসে যায় না মা। তোমার জন্য আমি কি কষ্ট করি নাই? তুমি কি আমার কষ্ট দাও নাই? সারা জীবন দেখছি বড় ভাইজানের জন্য তোমার দরদ উতলায় উঠে, তার পক্ষ নিয়ে কথা কইছো, আমার পক্ষ নিয়ে একটা বার কথা কইছো কও নাই। খালেক যেটা বলছে সেইটাই হবে, বড় ভাইজানের অংশ হয়ে ভেবেছো। ভালো ভালো বড় ভাইজানের বইলে কেন রাজি করাও? বেদু ভাই, কবুতর একটা বড় তুমি আমার বলে কষ্ট দেওয়ার কথা বলবা না। সম্পত্তির লোভে তুমি তো দেখতে দেখতে মানুষ হয়ে গেছো, জানোয়ার হয়ে গেছো। তাই তুমি আমি জানা হয়েছি, আমি খবর খবরদার আমার বোনের গায়ে হাত তুলবি না, আমার বোনের গায়ে হাত তুলবি না। ঠিক আছে, যদি তোর মনে হয় আমি যে অংশ থাকি সেই অংশ তুই নিবি, তুই বেচবি, আমি আমার বউ পোলা নিয়ে আজকেই ঘর থেকে বাইরে যাবো। কোনোদিনও না, অনেক কষ্টে রক্ত পানি করে আমি ঘর তৈরি করছি। মাটির ঘরে একটা একটা করে ইট গাছছি, আমি একটা একটা করে গাছ লাগাইছি। প্রতিটা গাছ আমার সন্তানের মতো। ওই ভিটা মাটিতে তো আমার ছেলে এতটুক থেকে এত বড় হয়েছে। আমার ছেলের স্মৃতি, আমার স্বামীর স্মৃতি, আমার শাশুড়ির স্মৃতি, সব স্মৃতি গাইতে রয়েছে ওই ভিটা মাটিতে। ওইটা আমি কাউরে নিতে দিব না, আমার জান থাকতে না। চুপ করো, চুপ করো, তো এটা চুপ করো। আশা যদি মনে করে যে আমি ওর ঠকাইছি, ওর জায়গা আমি নিয়ে যেতেছি, ও যেটা বিক্রি করতে কোনো কিছু খবরদার আমার মা বোনের আগে হাত তুলবি না, মা বোনের আগে হাত তুলবি না। তাহলে তো তাহলে তুমি সেই অংশ কিনতে চাইছিলে সেই অংশ তো পাইলা। আগামীকালকা এই দলিল নিয়ে তুমি রেজিস্ট্রি করো, রেজিস্ট্রি করে টাকাটা আমার বুঝাই দাও, আমার তাড়াতাড়ি ঢাকা যেতে হবে, ঢাকা আমার কাজ আছে। ঠিক আছে চাচা, আমার আব্বা তার জীবনের চাইতে আপনাদের বেশি ভালোবাসে। দিন রাত 24 ঘন্টা আমার কাছে, আমার মায়ের কাছে গেলে আপনার গল্প করতো। আপনার সাথে তো আব্বার অনেকদিন পর পর দেখা হয়। কত রাত যে আব্বা আপনার কথা পেয়ে কাঁদছে সেটা শুধু আমি আর আমার মা জানে। গ্রামের মানুষজনের কাছে শুনছি আমার আব্বা নাকি আপনার থেকে ভালো ছাত্র ছিল। শুধুমাত্র আপনার লেখাপড়ার খরচ চালানোর জন্য আমার আব্বা লেখাপড়া বন্ধ করে দেয়, লেখাপড়া বন্ধ করে কাজে ঢুকে কাজ করে আপনার লেখাপড়ার খরচ চালায়। শুধুমাত্র আপনার জন্য আমার আব্বা তার জীবনটা নষ্ট করছে।
সেই মানুষটার আপনি আঘাত দিয়ে কথা বলতে বললেন? যেই ঘরে আমার আব্বা থাকে সেই ঘর থেকে তার বাইর করে দিলেন। প্রচুর নাটক দেখলাম, চলো তো আর সব শুনছে মুসলিম মতো পরিবেশ। এই যে আমজাদ চাচার পুত, খুব ভালো করে শুনে রাখ, তোদের ঘর যে অংশ ওই অংশ যেহেতু আমি কিনতেছি, কালকের থেকে ওই ঘর আমার। তোর বাপ মারে লইয়া কালকের মধ্যে ওই ঘর থেকে বেরিবি। আর জমি রেজিস্ট্রি হওয়ার পরে বাড়ির মাঝখান বরাবর আমি বেড়া দিয়ে দিব। তোরা তোর অংশে থাকবি, আমার অংশের দিকে চোখটা তুলে তাকাবি না, মাথায় থাকে যেন। ব্যাং হইয়া ঠেংলা রস ওটা রাস্তা করে দিলে চল তারবি। হ্যালো শিমুল ভাইয়া, কি আপু আপু কে ফোন করছে? কথা বলিস না কেন? গার্লস চুলে নজর কাড়াও ব্ল্যাক শাইন টিপ। টিপ নাম্বার 4 সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3 সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2 দিনে 100 বার চুল আঁচড়াও। এইসব বাদ নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। এত শাইনি নজর কাড়া শাইন চুলে নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আপু দাদি আর নাই, দাদি মারা গেছে।
গেছে গা বুকের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট দিয়া গেছে গা কর্তার তুই আমার মার কাছে আসতে পারবি না কেন আমি আমার মার কাছে যাইতে পারব না কেন কেন তুই আমার মার সন্তান না কি করে তুমি বলছেন আমি আমার মার সন্তান না না তুই যদি মার সন্তান হতি তাহলে মানে এত কষ্ট দিতে পারতিস না এত যত্ন দিতে পারতিস না আমার বুকটা খান খান করে ভেঙে দিতে পারতিস না ছোট রেখে আমার আব্বা মারা যায় মা এই মা আরে আমার নানা আমার মামারে বলছিল আমার মারে আবার বিয়ে করতে বলছে না আমার 2 সন্তান আছে আমি 2 সন্তান রে মানুষ করবো আমি আর বিয়ে করবো না করে নাই আব্বা মারা যাওয়ার পর সমস্ত সংসার দায়িত্ব তুলে নিয়েছে নিজে পুরুষ মানুষের মতো খেতে কাম করছে আমাদেরকে খাওয়াইছে সংসার চালিয়েছে কাউরে পয়সা দেয় নাই তুই জানিস মার পেটে তখন পাশ খুব শরীর খারাপ ডাক্তারে বলছিল যে সন্তানটা ভালো দেয় এই সন্তানটা অনেক দুনিয়ার ভালো দেখাবো তুই বড় করছে তুই ঢাকা থাকছিস প্রত্যেকের মধ্যে নামাজ পড়ে বাসার জন্য ভালো থাকে দোয়া করতে সেই বাইরে কষ্ট দিলি বাড়ি ভাগ না করতে মারা কোনো শুনলি না তুই বাড়ির মধ্যে 8 লোক ঢুকাইলি তুই বাড়ির মধ্যে পাঁচিল দিলে তুই দেয়াল তুই ভাগ করে আমার মায়ের বুকটা কান কান হয়ে গেছে আমি অনেক বড় পাপী অনেক বড় অন্যায় করছি আমি সবার সাথে অন্যায় করছি আমি আমার মারে কষ্ট দিয়েছি আমারে মাফ করে দে আমি আমার মা থাকতে মায়ের মর্যাদা বুঝি নাই ভাইজান তুমি ঠিকই কইছো ছোটবেলায় এত আদর যত্ন করে আমাদেরকে বড় করছে আর সেই আমি এত কষ্ট দিছি আমার তো শাস্তি হওয়া দরকার আমার তোমরা শাস্তি দাও আমি এই বাড়ি ভাগ করছি আমার বাপের ভিটারে আমি ভাগ কইরা বাইরের মানুষ ঢুকাইছি অনেক বড় অন্যায় এই অন্যায়ের কোনো মাপ হয় না আমার তোমরা শাস্তি দাও তারপরেও একটা ঘরের জন্য আমার মার মুখটা দেখতে দাও ভাইয়া একটা মার ভাইয়া একটা মার আল্লাহ বাবা শিবু বাবা তোর ভাবটা একটু কম তোর দাদির মুখটা আমার একটু দেখাইতে কম তোর দাদির খবর দিয়ে দিলে চিরজীবন
একবারের জন্য আমি তার হারাই ফেলবো। আমি আর কোনোদিন তার মুখ দেখতে পারবো না। একটাবার তুই তোর আব্বারে ক বাবা, আমারে যদি দেখতে না দেস তাহলে তোর দাদির সাথে আমারও কবরে ঢুকাই দে, আমার গলা দিব বাইটা ফেল, আমারে চাচা, আপনি কেমনে বললেন আপনার মায়ের ভুলে থাকতে, আপনার আপনার ভাইরে ভুলে থাকতে, আমাকে ভুলে থাকতে? দাদি আপনারে কত ভালোবাসে, তার কষ্ট দিয়ে আপনি ঢাকা চলে গেলেন, বাড়ির মধ্যে আরেক মানুষকে উঠাইলেন, একটা আমার খোঁজ খবর নিছেন তাদের কেমন লাগতেছিল, তাদের কেমন আছে? দাদি মরে যাওয়ার আগে একটা বারের জন্য দেখা করতেন, তাহলে দাদি একটু সান্ত্বনা পাইতো। এখন তো দাদি আর নাই। আমি জানি আপনি খুব রাগী মানুষ, কিন্তু আমার মনটা খুব নরম। ওনার কোনো দোষ নাই, উনি নিজের ইচ্ছায় কিচ্ছু করে না, সব আমি বলছি। আমার কথা করছে, আমি গ্রামে থাকতে চাই না, আমি বলছি না জমি জমা বিক্রি করে আপনার কিনতে, সব দোষ আমার। সেটা তাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। মামি আমার দোহাই লাগে, তাহলে একটা বার মার মুখটা দেখতে দেন, আমার দোহাই লাগে মামি। সে মারে খুব ভালোবাসে। দাদিকে অনেক ভালোবাসে, অনেক গল্প করতো দাদির ব্যাপারে, দাদির জন্য মাঝে মধ্যে কান্নাকাটি করতো। জেঠিমা জেঠিমা একটা বারের জন্য আমার বাবাকে একটু দাদির মুখটা দেখতে দাও, একটু দেখতে দাও। মারিয়া, তোমার বাবা, তোমরা তো তোমার দাদিরে অনেক ভালোবাসতা, কিন্তু তোমার দাদি যে তোমার কত ভালোবাসতো এটা কি বুঝো নাই? এখন আইসে তোমার আব্বা আপনার মুখ দেখতে, আরে আমি কি মায়ের কথা কই করে দাও দাও, মায়ের মুখটা দেখতে দাও। আরে বাসায় Ten totally true F1 facts that sound completely fake. 20 drivers competing at high speed in some of the greatest automotive technologies that exist today, traveling the world in search of a world championship. Formula One's very premise sounds too good to be true, but the nature of the sport lends itself to unbelievable stories. We're combing to the history books to pull out some of the wildest F1 facts and stories that sound fake but are completely true. Wild but totally true F1 facts. A championship won on foot. Formula One is a sport all about fast cars and the daredevil drivers who pilot them. But back in 1959, Jack Brabham won the World Drivers' Championship on foot. Heading into the season finale, the United States Grand Prix at Sebring International Raceway, 3 drivers were in contention for the title. Jack Brabham with 31 points, Sterling Moss with 25.5 points, and Tony Brooks with 23 points. Brabham looked set to win from the lead when, on the last lap, his Quilper began to sputter. It came to a halt 400 yards from the finish line. Completely out of gas, rather than give up, Brabham got out his car and began to shove it to the finish line. Teammate Bruce McLaren went on to snatch the win, while Brabham crossed the finish line in 4th place, good enough to net him the title by 4 points. F1's first megastar was kidnapped by the Cuban Revolution. Ask anyone to name the first truly legendary driver in Formula One, and the answer is simple. Juan Manuel Fangio, the driver who ascended from humble beginnings in Argentina to become a superstar, winning 5 world championships before he retired. Such was Fangio's popularity, though, that he became a pawn in a plot hatched by members of the Cuban Revolution in 1958. It's true. The night before the 1958 Havana Grand Prix, armed freedom fighters kidnapped Fangio from his hotel at gunpoint, kicking off a failed manhunt that lasted overnight and well past the green flag. Fangio befriended his captors and was ultimately delivered safely to the apartment of Argentina's ambassador to Cuba, but the full story is one you have to read to believe.
One driver earned a DNQ, DSQ, and DNF in the same race. His name was Hans Heyer, and at the 1977 German Grand Prix, he achieved a truly spectacular feat. He became the first and only man in all of F1 history to fail to qualify and finish a race, while also being disqualified. Here's how it happened. Competing with ATS Racing, Hans Heyer attempted to qualify for the German GP at Hockenheim, and he failed to make the grid, therefore earning the DNQ badge. But on race day morning, amid plenty of commotion regarding the starting lights, Heyer was able to slip out of his pit box unnoticed and join the race. He lasted 9 laps before his gearbox failed, thus earning him the DNF badge. It was only at that point that officials realized he was racing despite failing to qualify, which meant he was disqualified from the event and banned from 5 Formula One races in the future. Quite the record. The Indianapolis 500 counted for F1 championship points. America's biggest open-wheel race of the year, the Indianapolis 500, has been running since 1911, but for 11 years, it also counted toward the Formula One championship. If that sounds strange, well, the Indy 500 was run to a whole different set of rules, using entirely different cars, when compared to European Grand Prix racing. In fact, the only reason it ended up on the Formula One calendar was to justify calling the series a World Championship. In 1950, F1 organizers had a schedule composed of the British, Monaco, Swiss, Belgian, French, and Italian Grands Prix, but all those events took place in the same continent. In order to claim World Championship status, the FIA in Europe and the AAA in the United States agreed to include the Indy 500 on the calendar through the 1960 season. Slim Borgud, ABBA drummer, F1 driver, Swedish pop band ABBA rocketed to the big leagues after winning the 1974 Eurovision Song Contest, and one of the band's session drummers who was close friends with ABBA's Björn Ulvaeus and Benny Andersson. That drummer's name was Slim Borgud, a Grammy Award-winning drummer from Sweden who also did some racing on the side. Though his career on 4 wheels was a bit less fruitful than his musical career, Borgud gained permission from ABBA to use the band's name in order to attract sponsorships and potential rides. He managed to start 10 Grands Prix between 1981 and 1982, started with Team ATS and ending with Team TRL. Unfortunately, he only scored 1 championship point during his brief career, and the ABBA branding on the side pod of his race cars failed to attract additional sponsorship. Borgud continued racing well into the late 1990s. One driver was crowned world champion after his death. When the 1970 Formula One season came to a close, Austrian racer Jochen Rindt was crowned world driver champion with a total of 45 points to second-place Jackie Ickx's 40. There was just one problem. Rindt was dead. The 13-race 1970 Formula One season saw 4 different winners in the first 4 races before Team Lotus Jochen Rindt hit his stride. The team unveiled the Lotus 72C at the Dutch Grand Prix, and from that moment on, Rindt dominated. The Austrian won 5 races and held a decisive lead over the championship, 45 points to Jack Brabham's 25. Coming into the Italian Grand Prix, the 10th race of the season, during practice, Rindt crashed and was killed. His throat was slit by his lap belt. Jackie Ickx of Ferrari emerged as a strong contender for the championship in those closing races, but he wasn't able to usurp Rindt's points total. His widow, Nina Rindt, accepted the World Championship trophy at the end of the year. The first year with no mid-season driver changes was 2018. In modern Formula One, each team must field 2 cars at each Grand Prix. Those rules have been baked into sport for several decades, but things didn't always used to be that way. In the earliest years of F1, teams were allowed to enter as many cars as they wanted in a race, and could skip races or swap drivers around if they felt the need. When the series codified the rule that teams must have 2 cars, then the car count remained the same each year, but teams could swap drivers in and out of those seats. Every single Formula One season in history has featured some kind of mid-season driver swap, except for one, the 2018 season. That was the only year in the sport's impressive 75-year history that every driver who started the season in one car remained in that car for the entire year. The only caveat to that is the fact that Force India underwent a name change midway through the season. Despite that, the team structure remained the same, as did the drivers.
The first season to start with the same grid as the end of the previous season was 2024. Much like how driver lineups are subject to change midway through the year, Formula One has often been characterized by its silly season, which sees driver swap teams retire or get fired or make their debut in the sport. Every single season in F1 history has featured change in lineup from the last race of one season to the first race of next. Every season. That is, except for one, the 2023 to 2024 season. While there were plenty of mid-season driver swaps in both 2023 and 2024, there were no swaps during the off-season for first time in F1 history. That meant that every driver started the 2024 season in Bahrain with a team they'd finished the 2023 season in Abu Dhabi. It raised some concerns about stagnating grids, but there were plenty of lineup changes all throughout 2024 and the 2025 season debut with plenty of alterations. Two 1997 title rivals never shared a podium all year. In 1997, Jacques Villeneuve and Michael Schumacher emerged as title rivals, and yet they never actually share a podium all season. It's hard to believe, but it's true. Schumacher took podiums in Australia, San Marino, Monaco, Canada, France, Germany, Belgium, and Japan. Villeneuve, by contrast, secured podiums in Brazil, Argentina, Spain, England, Hungary, Austria, Luxembourg, and Jerez. Neither driver finished on the podium at Monza. The season also ended on a controversial note when second-place championship finisher Schumacher was disqualified from the entire season after he and Villeneuve made contact on lap 48. The FIA had warned drivers that any attempt to manipulate the outcome of the championship during the race will be met with punishment. Though the stewards determined the collision to be a racing incident, an FIA investigation resulted in Schumacher's disqualification. Only two world champions have not witnessed a fatal accident during their racing career. Formula One is a dangerous sport, though in recent years, it has grown significantly safer thanks to constant innovations in race circuits, trackside facilities, and car improvements. Still, it's quite shocking to learn that only two of Formula One's 34 different world champions have not witnessed a compatriot die during a Grand Prix weekend: Jacques Villeneuve and Max Verstappen. Villeneuve's F1 career lasted between 1996 and 2006, which means he entered F1 shortly after Ayrton Senna was killed at Imola, but retired well before Jules Bianchi's 2014 accident at the Japanese Grand Prix ultimately resulted in his death. Verstappen, meanwhile, entered Formula One in 2015, the year that Bianchi succumbed to his 2014 injuries. That said, the Dutch champion was not racing in F1 when the actual crash happened.